আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিনিয়ত এবং মুহূর্তে মুহূর্তে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হচ্ছে। মানে কি হচ্ছে, কি হতে যাচ্ছে, এই জাতীয় নির্দিষ্ট কোনো ব্যাখ্যা আমার মনে হয় কোনো রাজনৈতিক বিশ্লেষক এই মুহূর্তে দেওয়া সম্ভব না। 5 আগস্ট আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে, পৃথিবীর কোনো ইতিহাসে আপনি দেখাতে পারবেন না যে এইভাবে কোনো সরকার যদি পতন হয় বা কোনো রাজনৈতিক দলের যদি পতন হয়, সেই দলটা আবার মাথা তুলে দাঁড়াতে পারে। কিন্তু একটা জিনিস যদি আপনারা একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে বুঝতে পারবেন যে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়ে আছে। মানে তাদের উপর অনেক কিছু নির্ভর করে, বিশেষ করে আগামী নির্বাচনটাও তাদের উপর নির্ভর করে। কেন তাদের উপর নির্ভর করে সে বিষয়টা আমি পরে আলোচনা করতেছি। প্রথমে যেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে এই যে বর্তমান সময়ে যেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এই বর্তমান ইউনূস সরকার বা আগামী নির্বাচন কি হবে, কি হতে যাচ্ছে, এটার কোনো বিশ্লেষণ বা নিশ্চিতভাবে আপনি কি কোনো কিছু ব্যাখ্যা করতে পারবেন? যেমন 5 আগস্টের পর নিশ্চিতভাবে এটা বোঝা যাচ্ছিল যে ইসলামিক দলগুলো ঐক্যবদ্ধভাবে একটা জোট হতে যাচ্ছে এবং আগামী নির্বাচন হবে বিএনপি ভার্সেস ইসলামিক দলগুলো প্লাস এনসিপি সহ আলাদা একটা জোট। কিন্তু সময় যত যাচ্ছে মনে হচ্ছে যে বিএনপি ছাড়া এই বিপিনুরের গণ অধিকার পরিষদ, এনসিপি এবং চরমোনাই এবং জামাত, এই 4টা দল শেষ পর্যন্ত জোট হতে যাচ্ছে এবং বাকি ইসলামিক দলগুলো জামাতের সাথে জোট হতে যাচ্ছে না, এটা প্রায় স্পষ্ট হয়ে যাচ্ছে। যদি বাকি ইসলামিক দলগুলো যদি জামাতের সাথে জোট না হয় তাহলে তারা কোথায় যাবে? নিশ্চিতভাবে ধরতে পারেন তারা বিএনপির সাথে জোটে যাবে, এটাও প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছে। এছাড়া ডক্টর ইউনূস ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে আমার মনে হচ্ছে। এই অবস্থায় জামাত আমির ডক্টর শফিকুর রহমান স্পষ্ট ভাষায় বক্তব্য দিয়েছে যে অন্তত কিছু মৌলিক সংস্কার এবং দৃশ্যমান বিচার না করে নির্বাচন দেওয়া যাবে না বা নির্বাচন হবে না। এখন মৌলিক সংস্কার বলতে তিনি কি বুঝালেন এটা ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই, কিন্তু দৃশ্যমান বিচার এটা যদি সংক্ষেপে বলি তাহলে এটা নিশ্চিত যে এই আওয়ামী লীগের নেতাদের যে বিচার, এই বিচারের কয়েকটা রায় জামাত দেখতে চাইছে ঠিক নির্বাচনের আগে, এবং এই রায়গুলো কার্যকরও কিছু দেখতে চাইছে। তার মানে কি? তার মানে হচ্ছে আওয়ামী লীগের ম্যাক্সিমাম গুরুত্বপূর্ণ নেতারা বিদেশে আছেন। এখন তাদেরকে পলাতক দেখিয়ে তাদের বিচার শুরু করা যায় এবং সেই বিচারে তাদের ফাঁসির রায়ও দিয়ে দেওয়া যাবে, কিন্তু সেটা কার্যকর করা যাবে না। কিন্তু বাংলাদেশে যে কয়জন বন্দী আছেন এদের মধ্যে জুনায়েদ আহমেদ ফলক, সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক, এই 3 জন ব্যক্তি বা এই গুরুত্বপূর্ণ 3 জন নেতা এখন এই বিচারের মুখোমুখি অবস্থায় আছে এবং কি এই 3 জন নেতা নাকি তাদের পরিবারকে জানিয়েও দিয়েছে যে তাদের মৃত্যুদণ্ড হতে পারে বা তাদের মৃত্যুদণ্ডের রায় দিয়ে দিতে পারে। এদিকে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী হতে যাচ্ছে সাবেক আইজিপি মামুন এবং তার সাক্ষীর উপর নির্ভর করে হয়তো তাদের বিরুদ্ধেও রায় হয়ে যেতে পারে এবং সেই রায়টা কি আসলে কার্যকর করা সম্ভব কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু মনে হচ্ছে যে দ্রুত তাদের মামলার রায় হবে এবং তাদের সেই মামলার রায়ে মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে। সবগুলো মিলিয়ে বর্তমান সময়ে আওয়ামী লীগের যে অবস্থান, এতে স্পষ্ট যে আওয়ামী লীগ মারাত্মক বেকায়দায় অবস্থায় আছে। কিন্তু আওয়ামী লীগের জন্য স্বস্তির খবর হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে বেশি প্রভাবশালী যে গোষ্ঠী সেটা হচ্ছে ভারত। এখন প্রশ্ন হচ্ছে যে ভারত সত্যিকার অর্থে আওয়ামী লীগ নেতাদের পক্ষে কতটা কাজ করে।
এখানে আমার কাছে আরও কিছু সন্দেহ আছে। যেমন 5ই আগস্টের পর আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ নেতারা দীর্ঘদিন বাংলাদেশে থাকার পর আবার তারা বিদেশে চলে যেতে পেরেছে, বা কেউ ভারতে চলে গেছে বা কেউ অন্য দেশেও চলে গিয়েছে। কিন্তু সালমান এফ রহমান এবং আনিসুল হক সহ এই যে ফলকদের মতো যে কয়জন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতারা শেষ পর্যন্ত অ্যারেস্ট হয়ে গেলেন, এটার পিছনে ভারতের কোনো ইন্ধন নেই তো? মানে আওয়ামী লীগের মধ্যে যারা ভারতপন্থী ছিল তাদেরকে ভারত সেভ করেছে, আবার আওয়ামী লীগের মধ্যে যারা চীনপন্থী ছিল হয়তো তাদেরকে সেভ করছে না। এই জাতীয় ঘটনাও থাকবে বলে আমার মনে হচ্ছে। তাই শেষ পর্যন্ত আওয়ামী লীগের এইসব নেতাদের ভাগ্যে কি আছে সেটা আল্লাহ ভালো জানে। আমার কেন জানি মনে হচ্ছে যদি এই নেতাদের পিছনে ভারত যদি শক্তিশালীভাবে কাজ করতো তাহলে হয়তো এই জুনায়েদ আহমেদ ফলকের এই কান্নাকাটির দৃশ্য হয়তো আমাদের দেখার প্রয়োজন হতো না। মনে হচ্ছে এখানেও একটা রাজনীতি রয়েছে। তো সবগুলো মিলিয়ে আমি যেটা মনে করছি যে বাংলাদেশের রাজনীতি এখন অন্যরকম এক অবস্থায় আছে, যে বাংলাদেশে যে কোনো কিছু ঘটে যেতে পারে। কিন্তু ভিন্ন দৃষ্টিতে যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি, যেমন এই যে গত 2 দিন আগে বিবিসি বাংলায় যেই প্রতিবেদন দাখিল করা হয়েছে যে দক্ষিণপন্থার উত্থান, এটা নিয়ে তারা যেই প্রতিবেদনটা আমাদের সামনে উপস্থাপন করেছে সেখানে স্পষ্টভাবে বাংলাদেশে জঙ্গিদের যে উত্থান এই জাতীয় একটা বয়ান তারা সামনে আনার চেষ্টা করছে, এবং বাংলাদেশে দক্ষিণপন্থার উত্থান হতে যাচ্ছে। এই দক্ষিণপন্থা বলতে তারা দুইটাকে বুঝিয়েছে। একটা হচ্ছে গণতান্ত্রিক রাজনৈতিক দল, মানে জামাত এবং চরমোনাই, এদেরকে বুঝিয়েছে। আরেকটা হচ্ছে যারা গণতান্ত্রিক পদ্ধতি চায় না, সরাসরি খেলাফত চায়, তাদেরকেও বুঝিয়েছে। ওই ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে বুঝতে পারবেন, বা আপনারা এই বিবিসি বাংলায় গিয়ে সেই ভিডিওটা শুনে আসতে পারেন, তাহলে আপনাদের অনেক কিছু ধারণা হবে যে সত্যিকার অর্থে এখন আমেরিকা বাংলাদেশকে কী চোখে দেখে। বাস্তব সত্য হচ্ছে আমেরিকার রাজনীতির কৌশল হচ্ছে দুইটা। একটা হচ্ছে কোনো ইসলামিক দলকে তারা সহ্য করবে না, বা ইসলামপন্থা কোনো ইসলামিক রাষ্ট্রে প্রতিষ্ঠা হোক, এটা তো তারা স্বপ্নেও চাইবে না। আরেকটা বিষয় হচ্ছে তাদের ব্যবসায়িক চিরপ্রতিদ্বন্দ্বী চীন, এই চীনের সাথে যাদের অতিরিক্ত সম্পর্ক থাকবে তাদেরকেও তারা ডিমোরালাইজ করবে। আমেরিকা তার রাজনীতির পলিসিতে এই দুইটা জায়গায় কোনো ছাড় দেয় না, যদি সেটা হয়। এবং বর্তমানে জামাত ইসলামের যে সমর্থন দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় বা গণমাধ্যমে যেসব তথ্যগুলো উঠে আসছে বা বিভিন্ন যে জরিপগুলো উঠে আসছে, এগুলোতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পশ্চিমারা আসলেই মনে করছে যে ইসলামপন্থীদের উত্থান হতে যাচ্ছে, হয়তো তারা ক্ষমতায় চলেও আসতে পারে। এই অবস্থায় এই যে কওমি অঙ্গনের বা এই জামাত চরমোনাইয়ের বাইরে যে ইসলামিক দলগুলো বা বাংলাদেশের যে হেফাজতে ইসলামের যেসব আলেমরা রয়েছে, তারা মিলে এই আমেরিকার মানবাধিকার কমিশনের বিরুদ্ধে যেভাবে তারা আন্দোলন সংগ্রাম তৈরি করছে এবং যেই কোয়ালিটিতে তাদের বক্তব্য বিবৃতি দিচ্ছে, এগুলোতে আমার যেটা মনে হয় যে আমেরিকা সত্যি সত্যি বাংলাদেশে এই দক্ষিণপন্থা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাওয়ার কথা। আর সেটা যদি সত্যি সত্যি হয় তাহলে বাংলাদেশে দুইটা সিস্টেম অবশ্যই আসতে যাচ্ছে এই ইসলামপন্থীদেরকে ঠেকানোর জন্য। হয় বাংলাদেশের তৃতীয় কোনো শক্তির হাতে ক্ষমতা দেওয়ার জন্য তারা রেডি থাকবে, এবং সেটা দিয়ে তারা আওয়ামী লীগকে বাংলাদেশে আবার প্রতিষ্ঠা করবে, এবং আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেই ভোটের লড়াই হতো বিগত সময়ে বা বাংলাদেশের ইতিহাসে যেভাবে ছিল সেটা করবে। আর না হয় পাকিস্তানের মতো সেরকম কোনো নির্বাচন বাংলাদেশে উপহার দেবে, এবং সেটা উপহার দিয়ে ইসলামপন্থীদেরকে ঠেকানোর চেষ্টা করবে, এবং পাকিস্তানের মতো সেরকম একটা অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশেও তৈরি করে দিবে।
সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।